লক্ষ্য করুন বন্ধুরা, an overview of a color palette, black versus rich black, the color palette. আমাদের কালার প্যালেট বা কীভাবে একটি শেপের মধ্যে কালার অ্যাপ্লাই করা যায় সে সকল বিষয়ে আজকে আলোচনা হবে, এবং সোয়াচ কীভাবে সোয়াচের মধ্যে কালার ক্রিয়েট করা যায় ইত্যাদি বিভিন্ন বিষয় রয়েছে। স্টেপ বাই স্টেপ সবগুলো বিষয় দেখার চেষ্টা করব। অ্যাজ ইউজুয়ালি আমরা যেভাবে নতুন ডকুমেন্ট তৈরি করি সেভাবে ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। আমি জানি যে এই বিষয়টি আপনাদেরকে আগে ভালোভাবে বোঝানো হয়েছে প্রথম ক্লাসে, দ্যাটস ওয়াই আমি এখন এটিকে আবার রিক্যাপ করছি না। আমি চলে যাচ্ছি আমাদের আজকের টপিকসে। নতুন ডকুমেন্টটি তৈরি করার পর আমি চলে যাচ্ছি শেপ মোডে। এখান থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করে একটি সার্কেল ড্র করছি। কিন্তু বন্ধুরা লক্ষ্য করুন, এখানে সার্কেল ড্র করার সাথে সাথে একটি লাইন বা একটি স্ট্রোকের মতো আমি দেখতে পাচ্ছি, একটি বৃত্ত, বাট তার মধ্যে কোনো কালার দেখতে পাচ্ছি না। আসলে কি এখানে কোনো কালার অ্যাসাইন করা হয়েছে বা না হয়নি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি প্রশ্ন করেছিলাম যে এখানে কি কোনো কালার অ্যাপ্লাই করা হয়েছে কি হয়নি। আসলে এখানে একটি কালার অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে হোয়াইট কালার, এবং তার লাইন বা স্ট্রোকে রয়েছে ব্ল্যাক কালার। বাট এটি দেখতে পাচ্ছিলাম না কেন? দেখতে পাচ্ছিলাম না বিকজ আমাদের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিল অলরেডি হোয়াইট কালার দেয়া, যার কারণে আমি শেপটি ক্রিয়েট করেছি সেটির ফিল কালার। দ্যাটস মিন আমরা এটিকে ফিল, এবং এই ফিলটি হচ্ছে এই শেপের মাঝ বরাবর যে জায়গা ভূমিটুকু, তার মধ্যে এটিকে বলা হয় ফিল। তার লাইন বরাবর যে অংশ তাকে বলা হয় আউটলাইন, দ্যাটস মিন স্ট্রোক কালার। হ্যাঁ, ভালো। এখন কি হয়েছে যে এখানে ছিল হোয়াইট এবং আমার ব্যাকগ্রাউন্ডে ছিল হোয়াইট, দ্যাটস ওয়াই আমরা কি এখানে দেখতে পারিনি যে কোনো কালার অ্যাপ্লাই করা হয়েছে কিনা। আচ্ছা, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে কালার আমি কোথায় গেলাম বা কিভাবে কালার অ্যাপ্লাই হয়ে গেল, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলে থাকি, আমি প্রথমে যে কাজটি করেছিলাম, নতুন একটি ডকুমেন্ট নেওয়ার পর এখান থেকে শেপ মোডে গিয়ে জাস্ট আমি একটি এলিপস ড্র করেছি। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর সাথে ডিফল্ট আপনি যে শেপটি ক্রিয়েট করুন না কেন তার সাথে ডিফল্ট যে কালার সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই যে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রোক অ্যান্ড ফিল দেখাচ্ছে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি স্যার এখানে চাচ্ছি রেড কালার দেওয়ার জন্য ফিলের মধ্যে, এবং স্ট্রোকের মধ্যে গ্রিন দেব। ভালো, আপনি যেভাবে কালার অ্যাসাইন করবেন সেটি হচ্ছে শেপটিকে অবশ্যই সিলেক্ট করতে হবে, তারপর চলে যাবেন আমাদের ফিল কালার, সেখান থেকে আপনি চাচ্ছেন রেড কালার। লক্ষ্য করুন এখানে যখন আমি ডাবল ক্লিক করেছি আমাদের কালার পিকার নামে একটি ডায়লগস বক্স চলে এসছে। এখানে রয়েছে বিভিন্ন কালারের সংমিশ্রণ। এখান থেকে আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালারটিকে এভাবে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এখানে যান, দেখুন এখানে কালার দেখাচ্ছে, এবং প্রিভিয়াস যে কালার ছিল হোয়াইট সেই কালারটিও দেখাচ্ছে। এবং আমি বর্তমানে যে কালারে বিলং করছি সেই কালারটির কোড এটি, এই কোড সহ সে দেখাচ্ছে। এখন যদি আমি ওকে প্রেস করি, দেখুন এখানে রেড কালার অ্যাসাইন হয়ে গেল। এখন আমি নর্মালি অ্যাজ ইউজুয়ালি ক্লাসে বলে থাকি যে কালার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি তিনটি ওয়ে বা তিনটি পথ অবলম্বন করতে পারেন। সেটি কেমন? যেমন এখানে আমি একটি ওয়েতে দেখালাম, ঠিক আপনি সিলেক্ট করে ডাবল ক্লিক করার মাধ্যমে কালার পিকার চলে এসছে, দেন আপনি কালার অ্যাপ্লাই করেছেন। ভালো কথা। ঠিক লক্ষ্য করুন তো, আমি তো এখানে ক্লিক করে কালার চেঞ্জ করেছিলাম, আমি তো কখনোই মেনুতে চলে যাইনি, বাট মেনুর মধ্যে এখানে রেড আসলো কেন? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ফোরগ্রাউন্ড আমরা এটিকে জানতাম ফটোশপে, এবং এটিকে জানতাম ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক তেমনই ইলাস্ট্রেটরেও এটিকে আমরা জানবো ফিল কালার এবং এটিকে জানবো স্ট্রোক কালার, এবং এর সাথে আমাদের মেনুর এখানে এই অপশন বারের একটি সম্পর্ক রয়েছে। আপনি এখানে যে কালারটি অ্যাসাইন করুন না কেন সেখানে সাথে সাথে ওই চেঞ্জটা চলে আসবে, লক্ষ্য করুন। বাট আমি শেপ সিলেক্ট নেই, শেপটাকে সিলেক্ট রেখে দেখুন এখন আবার এই কালারটি এখানে দেখাচ্ছে। ওকে,
এখান থেকে গ্রিন কালার দিচ্ছি। এখন এটি হচ্ছে যে একটি ওয়ে, আপনি একটি শেপকে সিলেক্ট করে এখান থেকে ডাবল ক্লিক করে যে কোনো কালার আপনি অ্যাসাইন করতে পারেন আপনার মন মতো, খুব ভালো। এটি তো একটি ওয়ে আমরা দেখলাম। আদারওয়াইজ এখানে চলে যেতে পারেন, এখানে ডিফল্ট কিছু কালার রয়েছে, শেপটিকে সিলেক্ট রেখে আপনার ইচ্ছা হলো এখন ইয়েলো কালার, আপনি ক্লিক করে দেন, ইয়েলো কালারটি এখানে অ্যাসাইন হয়ে গেছে। মূলত এভাবে দুইটি ওয়ে হচ্ছে আমাদের কালার অ্যাসাইন করার। আরেকটি ওয়ে হচ্ছে আপনার শেপটি সিলেক্ট থাকা অবস্থায় কালার নামে যে ফ্লোটিং প্যালেট রয়েছে সেখানে দেখুন একটি স্লাইডার রয়েছে, এখানে অনেক কালারের সংমিশ্রণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনার যে কালার প্রয়োজন, যে কালারটি আপনার পছন্দ, জাস্ট আইড্রপের দিয়ে একটি ক্লিক করুন, দেখুন এই কালারটি সেখানে অ্যাসাইন হচ্ছে, এই যে এরকমভাবে। এবং সেই কালার কোডটি পর্যন্ত এখানে শো করতেছে। এবং এই কালারকে আপনি মিক্সড করে, যেমন এখানে পার্পল কালারটি রেখেছি, এখন আমার প্রয়োজন এই পার্পল কালারটি একটু ডার্ক হবে, সেটি কিভাবে ডার্ক করা যায়। ডার্ক করতে গেলে আপনাকে এখানে দেখুন প্রত্যেকটা কালারের উপর এক একটা স্লাইড রয়েছে, এই স্লাইডগুলোকে আপনি ড্র্যাগ করে কালারটাকে কী করতে পারবেন, ডার্ক বা লাইট বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন। এই যে অ্যাজ ইউজুয়ালি দেখুন আমি একটু আগে এখানে ছিলাম, এই যে এখন আমি যখন আমাদের RGB রেড গ্রিন ব্লু তিনটি কালারের যে রেস্ট্রিকশন, সেখানে আমরা এখানে যখন একটু RGB দ্যাটস মিন আর্টটাকে একটু লেফট সাইডে ড্র্যাগ করছি, দেন এটি কি হচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে। সেম হইতে এখন আপনার প্রয়োজন যে কালার থেকে আপনি বেরিয়ে আসবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে সাদা কালো প্রয়োজন, বাট এখানে তো আমি সাদা কালো দেখতে পাচ্ছি না। ঠিক দেখুন সাদা কালো এখানে না থাকলেও এখানে সাদা কালোর একটি রেজিস্ট্রেশন মার্কস রয়েছে, আমরা জাস্ট এখান থেকে যদি ক্লিক করি ব্ল্যাক কালার চলে এসছে এবং হোয়াইট কালার চলে আসছে। মূলত এটি হচ্ছে আমাদের 3 ওয়ে টু অ্যাপ্লাই কালার অ্যাজ এ শেপ এখান থেকে, এবং আমরা কালার পিকার এবং মেনুর নিচে যে অপশন বার রয়েছে সেখান থেকে আমরা কালার অ্যাসাইন করতে পারছি। খুব ভালো, ফিল কালার আমরা কালার অ্যাপ্লাই করে দেখলাম। এখন স্ট্রোকের যে একটি বিষয় আছে এখানে দেখুন, স্ট্রোক 1 pt দ্যাটস 1 পয়েন্ট দেওয়া আছে, এটিকে যদি আপনি ইনক্রিজ করেন এভাবে তাহলে দেখুন স্ট্রোকটা বর্ধিত হচ্ছে। বাট এটি একটি স্ট্রোক, আমরা স্ট্রোকের সম্পর্কে আরও ডিটেল জানবো আমাদের পরবর্তী ক্লাসগুলোর মধ্যে, আসলে স্ট্রোক কী, স্ট্রোক ক্যাপ কী, স্ট্রোক ড্যাশ লাইন ইত্যাদি ইত্যাদি বিষয়। বাট আজকে আমরা দেখিয়ে রাখি যে ফিল কালার থেকে আমরা কীভাবে কালার অ্যাপ্লাই করলাম, স্ট্রোকের মধ্যে কীভাবে কালার অ্যাপ্লাই করলাম। ভালো কথা। এখানে আপনার প্রয়োজন ব্ল্যাক, কেন আমি এখানে ব্লু কালার দেবো, কেন ব্লু কালার কি দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যাবে। দেখুন এখান থেকে আমি কি করতে পেরেছি, স্ট্রোকটাকে সিলেক্ট রেখে স্ট্রোক প্যালেটটিকে ব্লু দিয়েছি, অথবা সেম ফিল কালারের মতোই এখানে ডাবল ক্লিক করে আমার প্রয়োজন রেড কালার বা পিঙ্ক কালার অ্যাপ্লাই করা গেছে। এখন এখানে প্রত্যেকটা এটি এত মোটা হয়েছে বিকজ এখানে স্ট্রোক পয়েন্ট দেওয়া হচ্ছে 32, এখানে আমি দিয়ে দিচ্ছি 20, বেশ ছোটো হয়ে গেছে। মূলত সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এটি ছিল একটি ওয়ে, 3টি ওয়ে যেভাবে আমরা কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই করতে পারি। ওকে, লেটস সি আমরা আমাদের নেক্সট যে বিষয়টি রয়েছে, ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক ইন দ্য কালার প্যালেট। কালার প্যালেট থেকে আমরা কিভাবে একটি শেপের মধ্যে ব্ল্যাক কালার এবং রিচ ব্ল্যাক কালার দিতে পারি। আমরা এখানে একটু মজার বিষয়, অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা রিচ ম্যান শুনেছি অ্যাজ ইউজুয়াল নর্মাল ম্যান, বাট এখানে রিচ ব্ল্যাক এটি কেন? আসলে ব্ল্যাক তো ব্ল্যাকই, সেখানে আবার রিচ ব্ল্যাক এটা কীরকম একটি অড, অনেকের কাছে নতুন মনে হয় যে রিচ ব্ল্যাক নামে আবার কোনো ব্ল্যাক হয় কি? আসলে হ্যাঁ, অ্যাজ ইউজুয়ালি আমরা নর্মালি যে সকল বিষয় বলে থাকি যে ব্ল্যাক এবং পিওর ব্ল্যাক বা একদম ঘন কালো নামে যে কথাটি আমরা ইউজ করি, সেই ঘন কালো কথাটির আরেকটি অর্থ হচ্ছে রিচ ব্ল্যাক। অ্যান্ড নর্মাল ব্ল্যাক আমরা দেখব, এবং রিচ ব্ল্যাক কীভাবে হয় সেটি আমরা দেখি। লক্ষ্য করুন এখানে
আমি একটি সার্কেল ড্র করেছি। এখন আমরা জানি এখানে কিভাবে ব্ল্যাক কালার দিতে হয়। নর্মাল এখানে কি আছে একটু লক্ষ্য করুন যে যখন আমি এখানে ডিফল্টে ক্লিক করেছি তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে এসছে। এখন আপনি তো আমাকে প্রশ্ন করতে পারতেন যে এখানে যে ব্ল্যাকটি এসছে এই ব্ল্যাকটি ভালো, যে ব্ল্যাক কালার হয়েছে ঠিক আছে, বাট এটি এরকম ব্ল্যাক কেন আসলো? এটি তো আরও ডার্ক হতে পারতো বা আরও লাইট অথবা আরও কি মানে এটাকে কি বলে আরও হালকা হালকা ব্ল্যাক হতে পারতো, বাট এরকম কেন আসলো? এটা এরকম একটি ব্ল্যাক কালার আসার কারণ হচ্ছে এটি ডিফল্ট সফটওয়্যারের মধ্যে অ্যাড করা। দ্যাটস ওয়াই আপনি জাস্ট শেপ নিয়ে তাতে ক্লিক করার সাথে সাথে এই ডিফল্ট ব্ল্যাক কালারটি আসানো হয়েছে এবং আমরা এই কালারটিকে নর্মাল ব্ল্যাক বা ব্ল্যাক কালার বলে থাকি। বাট আমাদের টপিক্সে বলা হয়েছে ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক। এখন রিচ ব্ল্যাক আমরা কিভাবে চিনব বা রিচ ব্ল্যাক কিভাবে হয়? লক্ষ্য করুন এটি নর্মাল ব্ল্যাক, আমরা ক্লিক করে একটি ব্ল্যাক কালার অ্যাসাইন করেছি, ঠিক তার পাশে এটিকে কপি করে নিয়েছি। কপিটা কিভাবে করেছি সেটি একটু বলে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অ্যান্ড অল্টার কিবোর্ড থেকে প্রেস করে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা, এটা সেম টু সেম শেপ, সেম কালার, সব কিছুই। এখন আমি এটিকে রিচ ব্ল্যাক তৈরি করব। সেটি কিভাবে? এই শেপটুকুকে সিলেক্ট রেখে আপনি চলে যান আপনার ফিল কালার যে অপশনটি আছে সেখানে এবং ডাবল ক্লিক করুন। একটি ডায়লগস বক্স চলে আসছে, অ্যাজ ইউজুয়াল যেভাবে কালার অ্যাপ্লাই করেন সেই বক্সটি। খুব ভালো। এখানে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে এখানে যে কালারটুকু তৈরি হয়েছে তার একটি নির্দিষ্ট পরিমাপ রয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সে এখানে কিছু কিছু বিষয় দিয়ে এই কালারটুকু তৈরি হয়েছে। যেমন আমরা জানি, দেখি এখানে যে আমাদের রাইট সাইডে যে বিষয়টি আছে, সাইন, সি ফর সাইন, এম ফর ম্যাজেন্টা, ওয়াই ফর ইয়েলো, কে ফর কি ব্ল্যাক। আচ্ছা, এখানে নর্মালি আমরা জানি কি ব্ল্যাক কালার অ্যান্ড বিভিন্ন সাইন, ম্যাজেন্টা ইত্যাদি, বাট কে এখানে কে লেখা এটা আমরা অলরেডি জেনেছি হয়তো আগের কাছে। কি ফর কিন ব্ল্যাক, এটি হচ্ছে ব্ল্যাকের একটি রেজিস্ট্রেশন মার্কস। আমরা কালার হিসেবে বলে থাকি যে ব্ল্যাককে কি ব্ল্যাক বলে থাকি। লক্ষ্য করুন সুপ্রিয় বন্ধুরা যে এই শেপটি কি করেছি আমি। এখানে যাওয়ার আগে আমি জাস্ট দেখে নেব, এখানে ডাবল ক্লিক করে যে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কিন ব্ল্যাক, তার প্রত্যেকটি কালারের সাইন, ম্যাজেন্টা, ইয়েলো এবং কিন ব্ল্যাক এই চারটি কালারকে নিয়ে এই ব্ল্যাক কালারটি তৈরি হয়েছে। কিভাবে? সাইন তো একটি আলাদা কালার, তাহলে এটি নিয়ে আবার ব্ল্যাক হয় কেন? ম্যাজেন্টা একটি কালার। এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টি যখন প্রিন্ট হবে তখন তো একটি কালারে প্রিন্ট হবে না, একাধিক কালার থাকবে। তখন এখানে এইরকম একটা রেস্ট্রিকশন থাকতে হয় যে সাইন, ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কিন ব্ল্যাক। আচ্ছা, কি ব্ল্যাক ভালো। এখন লক্ষ্য করুন আমাদের এখানে যে ব্ল্যাক রয়েছে তার মধ্যে সাইনের উপস্থিতি রয়েছে 75%, ম্যাজেন্টা 68% অ্যান্ড ইয়েলো 67%, কি ব্ল্যাক রয়েছে 90%। দ্যাটস মিন এটা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 100% নেই। সাইনে 100 নেই, ম্যাজেন্টাতে 100 নেই, ইয়েলোতে 100 নেই এবং কিন ব্ল্যাকে 100 নেই। এখানে একটি লেকনেস আছে। দ্যাটস ওয়াই কি হচ্ছে এখানে কালারটি নর্মাল ব্ল্যাক, এটি কখনোই পিওর ব্ল্যাক না। এখন আমি যদি এখানে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি করি 100 করে দেই, ট্যাব 100, ট্যাব again ট্যাব, ওকে, দেন ওকে। আচ্ছা, এখন আমি এখানে ডাবল ক্লিক করে দেখে নেই প্রত্যেকটা বিষয় 100 রয়েছে। লক্ষ্য করুন একটি পার্থক্য কিন্তু আমাদের আছে। হ্যাঁ, দেখুন এখানে এখানে সব কিছু 100 রয়েছে এবং এখানে আমি থাকছি, এখানে ডাবল ক্লিক করে যাচ্ছি, কপি করা হয়েছে। দ্যাটস ওয়াই বিষয়টি এরকম হয়েছে। আমি একটু ব্যাকে যাচ্ছি, সরি টু সে দ্যাট। আবার প্রথম থেকে আমি বিষয়টি রিক্যাপ করছি। সবগুলো ডিপার্টমেন্ট
100, ডাবল ক্লিক করে দেখে নিচ্ছি এখানে রয়েছে 75, 68। হ্যাঁ, এটি আমাদের নর্মাল ব্ল্যাক, কারণ এখানে সাইন ম্যাজেন্টা, ইয়েলো অ্যান্ড কিন ব্ল্যাকের উপস্থিতি 100 নেই, দ্যাটস ওয়াই এটিকে আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কালার বলে থাকি। ওকে, এখন আমি সেম আইটি শেপ নিচ্ছি, দেখে নিচ্ছি তার অ্যাজ ইউজুয়াল ফরমেশন ঠিক আছে কিনা। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল রয়েছে। এখন আমি এখানে 100 দিচ্ছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 100 দিয়ে দিচ্ছি এবং ওকে দিচ্ছি। আচ্ছা, এখন যে বিষয়টি হয়েছে, আমরা একটা পার্থক্য কিন্তু দেখতে পাচ্ছি, বাট খালি চোখে আমাদের এখানে ধরা পড়ছে না যে আসলে পার্থক্যটা কি। এই পার্থক্যটা তখনই আমাদের চোখে খুব ভালোভাবে আসবে যখন এই ডিজাইনটা বা এই শেপগুলো প্রিন্ট হবে, তখন অ্যাকচুয়ালি নর্মাল ব্ল্যাকের যে বিষয় এবং পিওর ব্ল্যাকের যে বিষয় সেটা আমরা বুঝতে পারবো। অনেক সময় এরকম হয়, ক্লায়েন্টদের সাথে কাজ করতে গেলে বা বিভিন্ন লোকাল কাজে একটি জায়গায় আপনি ব্ল্যাক কালার ইউজ করেছেন, সেখানে হালকা ব্ল্যাক বা একদম ডার্ক যে ব্ল্যাক থাকে সে কালারটি চায়। ওই ক্ষেত্রে আপনি একদম পিওর বা ডার্ক ব্ল্যাক নিশ্চিত হবেন কিভাবে? এভাবে জাস্ট ক্লিক করে আপনাকে প্রত্যেকটা ডিপার্টমেন্টে 100 করে দিতে হবে, তখন আপনার বোঝা যাবে যে এটি আমাদের রিচ বা একদম ডার্ক বা পিওর ব্ল্যাকে আছে। এভাবেই মূলত আমরা নর্মাল ব্ল্যাক অ্যান্ড পিওর ব্ল্যাক চিনে থাকি বা রিচ ব্ল্যাক। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যখন সে 100% মেজারমেন্ট ডিজার্ভ করে তখন সেটি পিওর ব্ল্যাক হিসেবে আখ্যায়িত। আর যখন এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কেউ 67, 65 ইত্যাদি থাকে, দ্যাটস মিন এখানে পিওর ব্ল্যাক না, এটি অ্যাজ ইউজুয়াল নর্মাল ব্ল্যাক কালার। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের পিওর ব্ল্যাক অ্যান্ড নর্মাল ব্ল্যাকের মধ্যে পার্থক্য। বন্ধুরা, ফিরে আসি আমাদের ওয়ার্কিং উইথ সোয়াচ, ক্রিয়েট অ্যান্ড সেভিং নিউ সোয়াচ। ওকে, দেখি আমরা এই বিষয়টি কি আসলে ওয়ার্কিং উইথ সোয়াচের যে বিষয়টি একটু আগে আমি দেখাচ্ছিলাম। এখন সোয়াচ আপনি পাবেন কোথা থেকে? অ্যাজ ইউজুয়াল কালার হিসেবে আমি ব্ল্যাক কালার দিচ্ছি, গুড, অথবা ডাবল ক্লিক করে আমি সর্বোচ্চ রেড কালার বা ব্লু কালার দিলাম। এখন প্রশ্ন হচ্ছে সোয়াচ বিষয়টি কি? সোয়াচ প্যানেল হচ্ছে কালার যেখানে থেকে থাকে। উইন্ডোতে যাব আমরা, যাওয়ার পর লক্ষ্য করুন এখানে সোয়াচেস নামে একটি অপশান আছে, ক্লিক করি, দেখুন এখানে সোয়াচ নামে যে অপশানটা চলে আসছে আমাদের মডিউলে রয়েছে সে বিষয়টি। এখন এখানে বলা হয়েছে সোয়াচ কালারের কথা, যে সোয়াচ উইথ মানে সোয়াচ থেকে আপনাকে পরিচিত করাতে হবে। সোয়াচের ডিফল্ট কিছু কালার রয়েছে, দেখুন এখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে যে কালার প্রয়োজন সে কালারটি অ্যাপ্লাই করতে পারেন। এটি হচ্ছে আমাদের সোয়াচ থেকে কালার অ্যাপ্লাই করা। অ্যাজ ইউজুয়াল সোয়াচ যে বিষয়টি আমাদের বলা হয়েছে, এই কালার প্যালেটের নামটি হচ্ছে সোয়াচ প্যালেট। এটি হচ্ছে আমাদের কালার প্যালেট। আমরা দুইটা সেক্টর থেকে কালার দিতে পারবো, যেমন এটি সিলেক্ট রেখে আমি যদি চাই এখান থেকে সোয়াচ থেকে কালার দেব। সোয়াচের একটি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে ডিফল্ট কিছু কালার সেভ করা আছে, যেটি কম্পিউটারের সাথে অটোমেটিক ছিল সেটি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, ডিফল্ট কালার রয়েছে, আমি কি কালার অ্যাড করতে পারবো না আমার ইচ্ছা মতো? হ্যাঁ, আমরা সেটিও পারবো। আমরা নেক্সটে সেই বিষয়টি দেখব। এই যে দেখুন আমরা নর্মাল কালার অ্যাড করছি, খুব ভালো। এখন আমরা কালার প্যালেট থেকেও কালার অ্যাপ্লাই করতে পারছি। এই হচ্ছে মোটামুটি সোয়াচ থেকে কালার অ্যাপ্লাই করা, কালার প্যালেট থেকে কালার অ্যাপ্লাই করা। এখন সোয়াচ এবং কালার প্যালেট দুইটা থেকে আমরা কালার দিতে পারি, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য এক জায়গায় আছে শিক্ষার্থীরা। সেই পার্থক্যটি হচ্ছে যে সোয়াচে আমরা কালার সেভ করে রাখতে পারবো। যেমন এই কালারটি আমি অ্যাপ্লাই করেছি এখান থেকে, বাট এই কালারটি আপনার ইন ফিউচার প্রয়োজন হতে পারে, বা 2 দিন পর বা 5 দিন পর আপনার প্রয়োজন হতে পারে। তখন আপনি এখানে গিয়ে ক্লিক করে হয়তো বা সেম কালারটি নাও পেতে পারেন। তখন আপনার যদি এই কালারটিকে আপনি সেভ করে রাখেন আপনার সোয়াচের মধ্যে, সেটিকে আজকে আমাদের বলা হয়েছে আমাদের মডিউলে যে ক্রিয়েট সোয়াচ প্যালেট, এই যে বিষয়টি ক্রিয়েট অ্যান্ড সেভিং নিউ কালার সোয়াচেস। হ্যাঁ, এই বিষয়টি হচ্ছে এটি। এখন আপনার প্রয়োজন এই কালারটি সেভ করে রাখা। কালারটিকে সিলেক্ট করুন, এখানে দেখুন একটি অপশান আছে নিউ সোয়াচ, ক্লিক করার সাথে সাথে কী হচ্ছে এটি
কালার কোড সহ সেখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনার এই শেপটি না থাকলেও কোনো সমস্যা নেই। আমার প্রয়োজন আমি স্টারের মধ্যে কালারটি দেব। স্টার সিলেক্ট করে আমি এখান থেকে এটা আছে থাকলো। এখন এর মধ্যে আমি আগের যে কালার ছিল সেই কালারটি অ্যাপ্লাই করব। এই যে দেখুন আমি কালারটি দিতে পেরেছি। এখন ঠিক তার পাশে আছে নিউ কালার গ্রুপ। বোঝাই যাচ্ছে যে নিউ কালার গ্রুপ, সেই গ্রুপ ওয়াইজ কালারকে অ্যাড করছে। যেমন এখানে আমি যদি একাধিক কালার রাখি, হ্যাঁ টোটাল বিষয়টাকে সিলেক্ট করে এখন দেখুন এই অংশটা হাইট, দ্যাটস মিন সে সোয়াচ যখন থাকবে তখন সে একটি কালারকে এখানে অ্যাড করতে পারমিশন দেবে আপনাকে। আর যখন একাধিক বিষয় থাকছে তখন আপনাকে যেতে হবে গ্রুপে, দ্যাটস মিন সোয়াচ নিউ কালার গ্রুপে অ্যাড করার সাথে সাথে কালার গ্রুপ 1 এখানে আপনি নাম দিতে পারেন, 20 আমি দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন এটা নেই, আমাদের ডিলিট হয়ে গেছে ধরে। এখন আমি যে কালার 3টি অ্যাড করেছি সেই 3টি কালার এখানে শো হচ্ছে। সো এই হচ্ছে আমাদের টপিক্সের এই বিষয়টি যে আমরা কীভাবে একটি সোয়াচের মধ্যে ক্রিয়েট অ্যান্ড সেভিং নিউ কালার সোয়াচ, একটি নতুন কালার তৈরি করা সোয়াচ হিসাবে ইন্ডিভিজুয়ালি তাকে অ্যাড করা দেখলাম, এবং তাকে গ্রুপ ওয়াইজ কীভাবে অ্যাড করা যায় সে বিষয়টি আমরা দেখলাম। সো এটি একটি প্রফেশনাল কাজ থাকে, যেমন আমি ম্যাক্সিমাম টাইম ক্লাসে বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাই। এখানে আমি জাস্ট ব্রিফ করে দিচ্ছি সেই বিষয়টি কীভাবে। যেমন একটি জেপিজি আপনার ক্লায়েন্ট আপনাকে থ্রো করতে পারে অ্যাজ ইউজুয়াল। যদি আমি একটু এক্সাম্পলে যাই, হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, এটি হওয়ার জন্য একটি ঠিক না, আচ্ছা যে বিষয়টি আমি উদাহরণ হিসেবে আপনাদের দেখাবো, যেমন এটি একটি কোম্পানির লোগো। আপনার কোনো একজন ক্লায়েন্ট বা আপনার লোকাল কোনো একজন ক্লায়েন্ট তার কম্পিউটারে এটির ভেক্টর ফাইল একটি সময় ছিল, বাট সাডেনলি কোনো কারণে তার কম্পিউটার থেকে হার্ড ডিস্ক থেকে ক্ল্যাশ করে সকল ভেক্টর ফাইল চলে গেছে। এখন তার এই ফাইলটিকে নতুন করে রিনাউন করা, দ্যাটস মিন এটিকে ভেক্টর হিসেবে তৈরি করার প্রয়োজন। বাট আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এটি যে সেম কালার ইউজ করা হয়েছে সেই কালারটিকে আপনার ইউজ করতে হবে অ্যাজ লাইক। এখন আপনি এই সেম কালার কোডটি জানবেন কিভাবে, বা আপনি এটি কিভাবে বুঝবেন যে আসলে সেম কালার আপনি দিতে পেরেছেন? তার জন্য যে কাজটি করা হয় যে এটির কালার কোডটিকে আপনার কি করতে হবে। আচ্ছা ধরে নিচ্ছি এটি একটি বিষয়, যেমন আপনি শেপটিকে তৈরি করেছেন খুব সুন্দর করে, ধরে নিচ্ছি আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি সেম কালারটি কীভাবে সোয়াচে নিতে পারেন সেটা আমি অলরেডি দেখিয়েছি। বাট আপনার কাজের ক্ষেত্রে এটি কতটা গুরুত্ব বহন করে বা একটি প্রফেশনাল হিসেবে কতটুকু কাজ করে জাস্ট সেটির জন্য জাস্ট বলা। ওকে লেটস সি যে জাস্ট আমি এটি একটু দেখাচ্ছি রাফলি। ধরে নিচ্ছি এটি আমার শেপ হয়েছে সেম টু সেম, বাট এখন এটির মধ্যে আমি সেম কালারটাকে এখানে দিতে চাই। এখন এই সেম কালারটুকুকে আমরা কিভাবে ইউজ করতে পারি এবং এটিকে আগে আমি কিভাবে কালার কোডটিকে বের করতে পারবো। লক্ষ্য করুন আমি বলছিলাম যে এখানে একটি শেপ নিয়ে আমি আই ড্রপার দিয়ে এই কালারটিকে কি করলাম, এখান থেকে কপি করে এখানে নিয়ে নিয়েছি, এবং ঠিক তার সাথে রয়েছে অরেঞ্জ কালার, সেই অরেঞ্জ কালারটিকেও আমি কপি করে নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি এইখানে এই সেম দুটো কালার ইউজ হবে। ওকে ভালো কথা, দুটা শেপের মধ্যে আমি কী করলাম, আই ড্রপার দিয়ে দুটা কালার কপি করে নিয়েছি, খুব ভালো। ঠিক আছে, সিলেক্ট করে এখানে দেখুন নিউ কালার গ্রুপ নামে অপশান আছে, সেখানে ক্লিক করে আমি কি করছি এই দুটা কালার সেখানে অ্যাড করে দিলাম, যেভাবে সোয়াচে ক্রিয়েট এ কালার।
এখন এখান থেকে ক্লিক করে আমার যে কালারটি প্রয়োজন, এই যে আমি এই কালারটি প্রয়োজন, এই কালারটি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। সরি, এটা স্ট্রোকের মধ্যে চলে গেছে। আমরা স্ট্রোক কালারটিকে অফ করে দিয়ে ফিল কালারটিকে ডিসাইড করে এখান থেকে কালার দিচ্ছি। তাহলে বিষয়টি দাঁড়ালো যে আপনি একটি কাজ সেম টু সেম করতে চান, সেম টু সেম কালার, সব কিছু সেম, সেটিও পসিবল এই সোয়াচের মধ্যে কালার অ্যাড করে রাখার মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি গ্রেডিয়েন্ট অ্যাড করা যায় না? এটি তো সলিড কালার, ফিল কালার অ্যাড করেছি এবং এটি শেপের মধ্যে অ্যাপ্লাই করেছি। ভালো, হ্যাঁ অবশ্যই করা যাবে। গ্রেডিয়েন্ট কেন করা যাবে না? সেটি অবশ্যই আমাদের গ্রেডিয়েন্টের ক্লাস আমরা সামনে পাবো। তারপর আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি যে আমি গ্রেডিয়েন্টও কীভাবে অ্যাড করতে পারি। যেমন অ্যাজ ইউজুয়াল এটি হচ্ছে একটি গ্রেডিয়েন্ট কালার, ধরে নিচ্ছি এখানে আমি এটি একটি গ্রেডিয়েন্ট। আচ্ছা, এখন এই পাশে রয়েছে এটি একটি গ্রেডিয়েন্ট কালার। খুব ভালো কথা। এখন এই গ্রেডিয়েন্ট কালারটিকে আমি কিভাবে সেভ করতে পারি? যেমন এই গ্রেডিয়েন্ট কালারটি আমার ইন ফিউচার প্রয়োজন হতেই পারে, তখন আমাকে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী চলে যেতে হবে সোয়াচে। এখানে দেখুন যে অপশন আছে সেখানে জাস্ট আগের মতোই ক্লিক করলাম। এই যে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে, গ্রেডিয়েন্ট কালারটা সেভ হয়ে গেছে। যেমন এখন আমি এখানে দিতে চাচ্ছি গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে জাস্ট ক্লিক করে দেখিয়ে দিলাম কি হয়েছে, আমাদের শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম? ক্রিয়েট সোয়াচ এর মাধ্যমে আমরা সলিড কালার এবং গ্রেডিয়েন্ট কালারকে কি করতে পারি, আমাদের সোয়াচ প্যালেটে অ্যাড করতে পারি। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার টপিকস। দেখি আমাদের পরবর্তী আলোচনার যে বিষয়টি রয়েছে সেটি কি, ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্ট অ্যান্ড অ্যাপ্লাই ইন অবজেক্ট। অলরেডি আমি একটু আগে এটি দেখেছি বা দেখিয়েছি। হ্যাঁ, আবারও যাচ্ছি যে একটি শেপ, যেমন এটি একটি শেপ নর্মালি যেরকম থাকে ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন আপনাকে দেখাতে হবে সোয়াচ কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এটি একটি শেপ, আপনি আমাকে বলুন আপনার কি ধরনের গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করতে চান। অলরেডি আপনারা ফটোশপে সোয়াচ কালার গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা শিখেছেন, বাট এখানে ইলাস্ট্রেটরে দাঁড়িয়ে গ্রেডিয়েন্টের মধ্যে কি পার্থক্য আছে আমাদের ফটোশপে, জাস্ট কিছু বিষয় একটু চেঞ্জ আছে, আদারওয়াইজ ম্যাক্সিমাম বিষয় সিমিলার। যেমন আমি এখানে এটিকে সিলেক্ট রেখে আমাকে যে কাজটি করতে হবে অ্যাজ ইউজুয়াল নিয়মে নর্মাল এখানে সোয়াচের যে প্যালেট আছে, গ্রেডিয়েন্ট প্যালেট, এখানে জাস্ট আমি ক্লিক করার সাথে সাথে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ্লাই হতো, বাট একটু আগে আমি একটি কালার সোয়াচে সেভ করেছিলাম যার কারণে এখানে এই কালারগুলো আসতেছে। ওকে, নর্মাল আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। যেমন এখানে আমি দেখাই, এখানে আমি নর্মাল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপ্লাই, যে কোনো ক্ষেত্রে আপনি সলিড কালার অ্যাপ্লাই করেন সেখানেও এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন এখানে ক্লিক করলেই গ্রেডিয়েন্টের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসবে। তারপর আপনার যে দায়িত্ব, আপনার যেরকম গ্রেডিয়েন্ট প্রয়োজন সেরকম গ্রেডিয়েন্ট আপনি আপনার মন মতো করে বানিয়ে নিতে পারেন। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, আপনার এটিকে সিলেক্ট করে আমি কি করলাম, গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করার সাথে সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন আমাকে যেতে হবে গ্রেডিয়েন্ট স্লাইডারে, সেটি কোথায় আছে, বা গ্রেডিয়েন্ট প্যালেট আমাকে যেতে হবে উইন্ডোতে। উইন্ডো থেকে লক্ষ্য করুন রয়েছে গ্রেডিয়েন্ট এই যেখানে গ্রেডিয়েন্ট, তার শর্টকাট কি হলো Ctrl F9 প্রেস করার সাথে সাথে এখানে চলে আসবে আমাদের গ্রেডিয়েন্ট নামে যে ডায়লগ বক্সটি বা যে প্যালেটটি আছে সেটি। তার আগে অবশ্যই আপনি এখানে এডিট করতে চান, শেপটি সিলেক্ট থাকতে হবে। এখানে ডাবল ক্লিক করে কি হচ্ছে বিষয়টা আমি আরেকবার দেখাচ্ছি, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো বা। শেপটাকে সিলেক্ট রেখে ক্লিক করেছি কোথায়, এখানে ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে, ভালো কথা।
এখন আপনি ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেছেন, খুব ভালো। বাট আপনার প্রয়োজন আপনার রেড এবং ডার্ক রেডের মধ্যে একটি গ্রেডিয়েন্ট দেয়া। সেটি কীভাবে হয়? সিলেক্ট থেকে থাকা অবস্থায় চলে গেলাম কোথায়, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, হ্যাঁ গ্রেডিয়েন্ট, তারপর চলে আসছে আমাদের এই বিষয়টি। এখন আমরা অলরেডি ফটোশপে জেনেছি, ফান্ডামেন্টাল ক্লাসে এবং পাওয়ার পয়েন্টে দেখেছি যে এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট স্টপ। হ্যাঁ, এখানেও সেম গ্রেডিয়েন্ট স্টপ রয়েছে, দুই পাশে দুইটি। জাস্ট এখানে আপনি ডাবল ক্লিক করুন, আপনার সোয়ার্সটি চলে আসছে। এখন এখান থেকে আমি বলছিলাম আপনার প্রয়োজন রেড, ডার্ক রেড অ্যান্ড লাইট রেড। আমি একটি প্রান্তে ডার্ক রেড দিয়েছি, লাইট রেড দিয়েছি, আরেকটি প্রান্তে ডাবল ক্লিক করছি, আবার সেম আগের সোয়াচ প্যালেটটি চলে আসছে। এখান থেকে আমি দেখি ডার্ক রেড কোনটি। হ্যাঁ, এখানে রয়েছে এটি ডার্ক, তার চেয়ে আরেকটু ডার্ক প্রয়োজন, এটি একটি ডার্ক কালার। ওকে, সো আমি লাইট অ্যান্ড ডার্কের একটি বিষয় এখানে অ্যাপ্লাই করলাম, খুব ভালো কথা। এখন এটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল ডিফল্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। এখন আপনার এরকম প্রয়োজন হতে পারে, আমি চাচ্ছি এই পাশে লাইট না, লাইট কালারটা হবে এই পাশে, ডার্ক কালারটা হবে এই পাশে। সেটি আপনি কীভাবে করতে পারবেন? দেখুন এখানে রিভার্স নামে একটি অপশান আছে, জাস্ট এখানে ক্লিক করুন, এখান থেকে স্লাইড বা প্রান্ত বদল হয়ে যাবে এই যে এরকমভাবে। এরকমভাবে আমি করতে পারছি। এখন একটি বিষয় কিন্তু এরকম হয়েছে, ভালো কথা, আপনার এই অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে হতে পারে। যেমন গ্রেডিয়েন্টটা এভাবে আছে, গ্রেডিয়েন্টের কালারটা উপর থেকে অ্যাপ্লাই হবে। সেটি কিভাবে করা যায়? এখানে দেখুন অ্যাঙ্গেল নামে একটি অপশান আছে, এখানে যদি আমি 90 দিয়ে দিই, দেখুন এটা উপর থেকে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, 360-এর উপরে যে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অ্যাঙ্গেল আকারে, মানে উপর থেকে নিচে সে কী হচ্ছে, গ্রেডিয়েন্টটাকে দেখাচ্ছে, ফ্লো করছে। এখন সেম আগের মতো যদি আমি রিভার্স করি, তাহলে নিচের থেকে উপরের দিকে যাবে, যে এরকমভাবে নিচ থেকে উপরের দিকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। সো এটি হচ্ছে মোটামুটি আসলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা, তারপর গ্রেডিয়েন্টের বিভিন্ন দিক থেকে চেঞ্জ করা এবং অ্যাঙ্গেল চেঞ্জ করা। এটি হচ্ছে টাইপ, গ্রেডিয়েন্ট টাইপ কেমন আপনার ফটোশপে দেখে এসছেন। গ্রেডিয়েন্ট টাইপ 6টি গ্রেডিয়েন্ট টাইপ ছিল সেখানে, সরি 6টি অথবা 5টি গ্রেডিয়েন্ট টাইপ ছিল, বাট এখানে হচ্ছে মাত্র 2টি গ্রেডিয়েন্ট টাইপ, লিনিয়ার অ্যান্ড রেডিয়াল। অলরেডি আমরা লিনিয়ারে বিলং করছি, ঠিক তার নিচে রয়েছে রেডিয়াল। রেডিয়ালটি কীভাবে কাজ করে? রেডিয়ালটি হচ্ছে, লক্ষ্য করুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভেতর থেকে বাইরের দিকে ছড়িয়ে যাবে কালারটি। এখন আপনার তো এরকম প্রয়োজন হতে পারে না, আমি বাইরে থেকে ভেতরের দিকে ছড়িয়ে দেব, তাহলে ওই যে আগের মতোই আপনি এখান থেকে রিভার্সে ক্লিক করুন, দেখুন কালারটি কীভাবে মানে ইন্টারচেঞ্জ হয়ে গেল। এখন প্রত্যেকটা বিষয় আছে ভালো। আপনার অনেক সময় আমরা বলে থাকি যে এখানে 2টি কালার কেন, আমি এখানে চাচ্ছি একাধিক গ্রেডিয়েন্ট দেব, সেটি কিভাবে দেওয়া যায়? আচ্ছা, ভালো কথা। তাহলে আপনাকে এই গ্রেডিয়েন্ট স্টপটিকে কপি করতে হবে। সেই কপি কিভাবে করা যায়? কন্ট্রোল অ্যান্ড অল্টার ধরে আপনি এই কালারটুকুকে কপি করে এপাশে নিয়ে আসতে পারেন। নিয়ে আসা হয়েছে, ভালো কথা। এখন এখানে যাচ্ছেন আপনি ইয়েলো কালার দেওয়ার জন্য। ওকে, আমি এখানে কি করতেছি, ডাবল ক্লিক করে ইয়েলো কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে আমি এখানে কালার দিতে পারছি। সেম এখন এরকম হতে পারে এপাশ থেকে একটি নিয়ে আসা। এখন এখানে যান, অল্টার এবং ক্লিক, অল্টার এবং কন্ট্রোল ধরে কপি করে নিয়ে আসুন। এখানে ডাবল ক্লিক করে আপনি চাচ্ছেন লাইক সাইন কালার দেওয়ার জন্য, দেখুন এখানে সাইন কালার হয়ে গেছে। এখন আপনি তো তৈরি করেছেন, আপনার এরকম হতে পারে যে আমি এই স্লাইডটি চাচ্ছি না, এটিকে বাদ দিয়ে দিতে চাচ্ছি, সো ডিলিট করতে হবে। এটিকে সিলেক্ট করে এখানে দেখুন ডিলিট নামে অপশান আছে, ডিলিটে ক্লিক করার সাথে সাথে সেটি চলে যাচ্ছে। সেম হইতে এটিকেও আমরা এভাবে ড্র্যাগ করে কি করতে পারি, তার জায়গাটাকে পরিবর্তন করতে পারি। ঠিক আবার এখানে রিভার্সও করা যাবে, এবং আমরা এখান থেকে কি করতে পারছি, তার গ্রেডিয়েন্ট স্লাইডারকে রিক্রিয়েট বা রিশিপ করতে পারছি। ওকে, মূলত এই ছিল
এটি ডিফল্ট তৈরি করা রয়েছে, ডিফল্ট কালার। এক প্রান্তে হোয়াইট এবং আরেক প্রান্তে হচ্ছে অরেঞ্জ কালার। এখন এটি হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট প্যালেটে থাকা অবস্থায়, তাকে সিলেক্ট রেখে বিভিন্নভাবে মডিফাই করলাম। খুব ভালো কথা। এখন আমি যদি এরকম চাই যে আমি তাকে হাত দিয়ে ধরে ধরে এভাবে কালারটাকে মডিফাই করব। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কখনো মনিটরের ভেতরে হাত দিয়ে প্রবেশ করতে পারবো না। হ্যাঁ, এটি যেমন সত্য কথা, ঠিক তার জন্য আমাদের একটি ওয়ে রয়েছে হাতের মতোই, সেটিকে আমরা গ্রেডিয়েন্ট টুলস থেকে পেয়ে থাকি। গ্রেডিয়েন্ট টুলের মধ্যে একটি অপশন রয়েছে, দেখুন আমি জাস্ট শেপটিকে সিলেক্ট রেখে এখানে ক্লিক করার পর অটোমেটিক এখানে একটি স্লাইডার চলে আসছে। যে স্লাইডারটি ছিল এখানে, সেই সেম স্লাইডারটি এখানে দেখাচ্ছে। এখন এটি কিভাবে কাজ করে, এটি যেভাবে কাজ করে সেটি হলো, অবশ্যই আপনাকে অবজেক্টকে সিলেক্ট রাখতে হবে, তারপর গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করলাম। এখন চলে গেলাম গ্রেডিয়েন্ট টুলের যে আছে সেখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটি স্লাইড দেখাচ্ছে। এখন আপনি যখন এখান থেকে বের হয়ে নিচে চলে আসছেন, তখন দেখুন এখানে একটি প্লাস পয়েন্টের মতো দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি ক্লিক করে আপনার মাউসকে যেদিকে ড্র্যাগ করছেন, সে যেখানে আপনি ক্লিক করবেন সেটাকে সে কী করবে, সেন্টার পয়েন্ট হিসেবে ধরে নিয়ে বাকি চার দিক দিয়ে কালারটাকে ফ্লো করে দিচ্ছে, মানে কালারটিকে অ্যাপ্লাই করছে। এই যে এরকমভাবে ড্র্যাগ করে জাস্ট আমি ছেড়ে দিচ্ছি, এই যে দেখুন এই যে এরকমভাবে সে কী করতেছে, কালারটাকে অ্যাপ্লাই করছে। আমরা আবার গ্রেডিয়েন্টে গিয়ে এরকমভাবে কালার আমরা দিতে পারি। এই তো হচ্ছে মোটামুটি। এখান থেকে আমরা আবার এই বিষয়টিকে আমরা এখান থেকে রিক্রিয়েট করতে পারবো। দেখুন আমি যখন এখানে গ্রেডিয়েন্ট টুল নিয়ে কালার অ্যাপ্লাই করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করতেছি, তখন কি হচ্ছে, এখানে আমি একটু আগে অ্যাঙ্গেল দিয়েছিলাম 90 ডিগ্রি, বাট এখন যখন আমি এখান থেকে করতেছি সেখানে -190 হয়ে গেছে। বিকজ কী হচ্ছে, এখানে যখন আমি অ্যাপ্লাই করতেছি সে এখানে অটোমেটিক চেঞ্জ হচ্ছে এবং এখানে ডিউরেশনটিও চেঞ্জ হচ্ছে, যে এরকমভাবে। এখন সে ডান থেকে বামে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এভাবে দেখাচ্ছে, কারণ আমি কি করছি, এই গ্রেডিয়েন্ট টাইপটিকে রেডিয়াল থেকে লিনিয়ারে দিয়েছে। আবার আমি এখানে রেডিয়াল দিচ্ছি এবং অ্যাপ্লাই করছি। মোটামুটি এভাবে আমাদের এই পার্টটুকু করা বা গ্রেডিয়েন্টটুকুকে অ্যাপ্লাই করা হয়ে থাকে। সো এভাবে গ্রেডিয়েন্ট কালার আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সলিড কালার অ্যাপ্লাই করতে পারি। সো আমাদের এই ছিল মোটামুটি আমাদের যে বিষয়, যে একটি অবজেক্টের মধ্যে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই ও করতে পারি সেটি। ইউজিং সোয়াচ ফর গ্রেডিয়েন্ট, সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি আমি একটু আগে অলরেডি দেখিয়ে ফেলেছি যে ইউজিং সোয়াচ ফর গ্রেডিয়েন্ট মানে সোয়াচের মধ্যে আমি কীভাবে একটি গ্রেডিয়েন্টকে সেভ করতে পারি। আচ্ছা, যাই হোক, আমি আরেকবার একটু রিক্যাপ করছি। এটা যেমন এখন এই গ্রেডিয়েন্টটিকে আপনি সেভ করতে চাচ্ছেন, তাই তো? গ্রেডিয়েন্টটি আপনার খুব ভালো লেগেছে, আপনি চাচ্ছেন ইন ফিউচার আপনার যে কোনো কাজে এই গ্রেডিয়েন্টটি আপনি ইউজ করতে চান, তাহলে এখন আমি এটিকে কী করতে পারি, একটু আগে দেখিয়েছি, উইন্ডো থেকে চলে গেলাম সোয়াচে। এই যে সোয়াচ প্যালেট আছে, তারপরে এখানে ক্লিক করি, সোয়াচ, নিউ গ্রেডিয়েন্ট সোয়াচ, জাস্ট ওকে। দেখুন এই কালারটি এখানে সেভ হয়ে গেছে। তো এই বিষয়টি ছিল আমাদের এটি, যে ইউজিং সোয়াচ ফর গ্রেডিয়েন্ট, কীভাবে সোয়াচ থেকে একটি গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। যেমন এটি হচ্ছে সেভ করার বিষয়, যে একটি গ্রেডিয়েন্টকে আমি এখানে সেভ করেছি। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমি ওই কালারটিকে অ্যাপ্লাই করতে চাই, মানে ইউজ করতে চাই, ইউজ গ্রেডিয়েন্ট ফর সোয়াচ। এখন এটি হচ্ছে আমাদের সোয়াচ আর এটি হচ্ছে গ্রেডিয়েন্ট। সো এটি হচ্ছে আমাদের শেপটিকে সিলেক্ট রেখে আমি কী করছি, সেভকৃত গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই করছি। এই যে এখানে কিছু সেভ করা আছে ডিফল্ট, এই তো এভাবে সেভ হয়ে গেল। ওকে, সো এটি ছিল মোটামুটি বিষয়। এখন এভাবে আমরা কি করতে পারি, সোয়াচে কালার
সেভ করতে পারি এবং গ্রেডিয়েন্ট কালারও সেভ করতে পারি এবং সেখান থেকে একটি শেপের মধ্যে তা অ্যাপ্লাইও করতে পারি। তাহলে আমরা দেখে নিই আমাদের পরবর্তী বিষয়টি কি। হ্যাঁ, আমাদের পরবর্তী যে পার্ট রাখা হচ্ছে সেটা ট্রান্সফর্ম অবজেক্ট। ওকে, আমরা দেখি এটি কীভাবে কাজ করে থাকে, যে ট্রান্সফর্ম অবজেক্ট, ইন্ট্রোডিউসিং অবজেক্ট, ওয়ার্কিং উইথ স্কেল, রোটেট অ্যান্ড ট্রান্সফর্ম টুল। আচ্ছা, এখানে স্কেল, রোটেট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, সবাই ভালোভাবে লক্ষ্য করুন। ওকে, আমি একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, আমরা দেখি এই বিষয়টি যে আসলে এখানে ট্রান্সফর্ম শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর বা পরিবর্তন করা। যে বিষয়টি ট্রান্সফর্ম মানে পুনরূপান্তর এরকমও বলে থাকি আমরা। সেটি কীভাবে কাজ করে আমরা একটু লক্ষ্য করি। এই শেপটিকে আমি চাচ্ছি যে এটিকে আমি কি করব, চারপাশ দিয়ে রোটেট করব। সেটি কিভাবে রোটেট বিষয়টি কিভাবে করা হয় একটু যদি দেখে, যে বিষয়টিকে সিলেক্ট করার পর আমাদের এখানে একটি টুলস আছে, রোটেট টুল নামে যে টুলটি। এটিকে সিলেক্ট করার পর দেখুন, নর্মাল একটু আগে যখন আমি সিলেক্ট করেছিলাম তখন এখানে কোনো সাইন কালারের এরকম প্লাস পয়েন্ট ছিল না, একটি প্লাস একটি পয়েন্টের মতো দেখাচ্ছে। বাট এখন রোটেট টুলে ক্লিক করার সাথে সাথে এখানে একটি প্লাস পয়েন্ট চলে আসছে। দ্যাটস মিন রোটেট সবসময় একটি সেন্টার পয়েন্ট তৈরি করে, একটি সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে সে রোটেট হয়। যেমন এখন এই শেপটির সেন্টার পয়েন্ট হচ্ছে এটা। এখন যদি আমি তাকে রোটেট করি তাহলে সে রোটেট হবে যেরকমভাবে, এই যে রোটেট হচ্ছে। বাট এটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে সেটি আমি জানি না, বিকজ আমি এটিকে রোটেট টুলে ক্লিক করে জাস্ট এলোমেলোভাবে রোটেট করছি। বাট আমার তো এরকমও প্রয়োজন হতে পারে যে এটিকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার কথা, অথবা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করো। তখন আমি কিভাবে রোটেট করব? হ্যাঁ, সে ওইটিও আমাদের রয়েছে। তখন আমাকে যে কাজটি করতে হবে, ওকে, তখন আমরা যেভাবে কাজ করব তাহলে আমাকে কি করতে হবে, একটি জায়গাকে কেন্দ্র করে সে যাতে রোটেট করতে পারে সেরকম একটা সেন্টার পয়েন্ট দেখানো, এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে সে রোটেট হবে সেই অ্যাঙ্গেলটুকু দেখানোর জন্য দেখায় দিতে হবে। সো এটি কীভাবে দেখানো যায়, ওকে দেখি আমি। এতক্ষণ সে এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে রোটেট হয়েছিল, এখন আমি তাকে চাচ্ছি এই সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে সে রোটেশন হবে। যেমন ক্লিক করার পর অটোমেটিক্যালি ওই আগের যে বিষয়টি ছিল আমাদের প্লাস পয়েন্টারের মতো এটি চলে এসছে। এখন আমি চাচ্ছি সে এই পয়েন্টকে কেন্দ্র করে চারদিক থেকে ঘুরবে বা রোটেট হবে। তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে সাইন কালারের যে বুলেটের মতো ছিল এটিকে কি করতে হবে, এটি হচ্ছে সেন্টার পয়েন্ট, সে এটিকে কেন্দ্র করেই তো ঘুরছে, তাই নয় কি? এখন এই সেন্টার পয়েন্টটিকে আপনার এখানে দেখাই দিতে হবে, বা আপনি যেই জায়গা থেকে কেন্দ্র করে তাকে রোটেট করতে চান সেখানে নিয়ে এটাকে দেখাতে হবে। এখন এটিকে আমি এখান থেকে পরিবর্তন করতে পারি কিভাবে, বা এখান থেকে চেঞ্জ করতে পারি কিভাবে, লক্ষ্য করুন। অল্টারে ধরে আমি যখন তাকে এখান থেকে ক্লিক করে কিভাবে আনলাম, আমি এখানে গেলাম, অল্টারে ধরলাম এবং মাউস থেকে ক্লিক করলাম, দেন তাকে আমি নিচে নিয়ে আসতেছি, যেমন এই স্থানে নিয়ে আসা হলো। এবং এখনও কিন্তু আমি মাউস এবং কিবোর্ডের ক্লিকটি ছাড়ি নাই। যেমন আমার কিবোর্ডে এখন আমার ক্লিক করা আছে অল্টার এবং মাউসে ধরে রেখেছি। এখানে এনে জাস্ট আমি কি করব, বোথ অফ একসাথে মাউস এবং কিবোর্ড থেকে ক্লিকটা ছেড়ে দেব।
দেখুন ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি বলছিলাম যে সেন্টার পয়েন্টকে আমি ডিসাইড করতে পারি। হ্যাঁ, আমি সেটি অল্টার দ্বারা একটি সেন্টার পয়েন্টকে তাকে ডিসাইড করে দিয়েছি, খুব ভালো। এখন তো আমাকে আমি চাই একটি 20 ডিগ্রি অ্যাঙ্গেলে সে ঘুরে আসুক। সো 20 ডিগ্রি আমি এখানে লিখে দিলেই হচ্ছে 22 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন প্রিভিউ দিয়ে আমরা দেখতে পারি যে আসলে 20 ডিগ্রি কতটুকু দূরে। সো সে দেখাচ্ছে যে 20 ডিগ্রি এতটুকু দূরে। আমি চাচ্ছি একটু কম, এখানে আমি 15 ডিগ্রি দিয়ে দিচ্ছি, দেন অ্যাগেন আমি প্রিভিউ দিচ্ছি। ভালো কথা বন্ধুরা, হ্যাঁ প্রিভিউ হয়েছে, খুব ভালো। এখন সে দেখাচ্ছে আপনার যদি এখন প্রয়োজন হয় যে এই সেম শেপটিকে আপনি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবেন, তাহলে খুব ভালো। আপনি এটাকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে কি করবেন, ওকে দিয়ে বেরিয়ে আসবেন, তাহলে কি হবে, এটা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। খুব ভালো কথা। এখন আমাদের ক্লাসের অ্যাসাইনমেন্ট রাখা হয়েছে রবির লোগো এবং ওয়াল ক্লক। এখন ওয়াল ক্লকের মধ্যে যে সেকেন্ড এবং মিনিটের বিভিন্ন পয়েন্টগুলো, সেগুলো আমরা জানি কিভাবে থাকে। সেগুলো 360 দ্যাটস মিন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছোট 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 করে থাকছে, মানে একটি বিন্দুকে কেন্দ্র করে সে চতুর্দিক থেকে ঘুরে আছে। এখন সেটি করতে গেলে যদি হয় এটি আমাদের একটি শেপ, তাকে আমরা রোটেট করতে চাচ্ছি একটি ঘড়ির মতো, একটি ওয়াল ক্লক তার মতো করে, তাহলে কি হবে, তাহলে আমাকে যে কাজটি করতে হবে, অল্টার ধরে যখন আমি ছেড়ে দিচ্ছি তখন আমাকে অবশ্যই এখানে কপি দিতে হবে। এখন কপি কেন, যদি আগে থেকে কেউ বিষয়টি না বোঝেন, ওকে দেওয়ার মানে হচ্ছে অরিজিনাল যে শেপ সে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেল। এখন কপি দেওয়ার মানে হলো আমি যে বিষয়টিকে রোটেট করতে চাচ্ছি সেটি রোটেট হবে এবং অরিজিনাল যে শেপটি ছিল সেটি আগের অবস্থাতেই থাকবে, এবং একটি কপি হবে সেটি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন হবে। কেমন, যদি কপি দিয়ে, তাহলে কী হয়েছে, এটাকে ডিপেন্ড করে আমি চাচ্ছিলাম এটি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাক, তাহলে সে কী হয়েছে, এখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। এবং কপি দেওয়ার মানে সে অলরেডি স্টিল আগের অবস্থানে থাকবে এবং সে কপি হয়ে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে যাবে। বুঝাইতে পারলাম কি বিষয়টা, আসলে কি হয়েছে, অরিজিনাল শেপটা ঠিক থাকবে এবং আরেকটা কপি হবে, সেটি 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। মূলত এই হচ্ছে বিষয়। এখন আরেকটি বিষয় হয়, সেটি হচ্ছে কপি করে কোনো বিষয়কে যদি আমরা নেই এবং তখন লাস্ট সিলেকশন থাকবে এই শেপটা, যেমন এখানে আমার এটা থেকে কপি করে এটা নিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে লাস্ট সিলেকশনকৃত অবজেক্টকে বারবার পুনরাবৃত্তি হতে থাকবে। কি বললাম কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কোনো একটা বিষয়কে যখন আমরা কপি করব, কপি করে নিয়ে নিলাম, তখন ওই সিলেকশনটা যেটা থাকছে অ্যাট লাস্ট যে অবজেক্ট, সেটাকে যদি সিলেকশনে রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কি হবে, লাস্ট সিলেকশনকৃত অবজেক্টটি। এখন এখানে লাস্ট সিলেকশনকৃত অবজেক্ট কোনটা, এটা না। এখন এটাকে ডিপেন্ড করে আমরা কন্ট্রোল ডি প্রেস করছি, দেখুন এটি বারবার কি হচ্ছে, রিপিট হয়ে আসছে। এই তো হচ্ছে মোটামুটি একটি বিষয়, যে এখন এটি 15 ডিগ্রি অ্যাঙ্গেল দূরত্ব বজায় রেখে 360 ডিগ্রিতে সে ঘুরে আসছে চতুর্দিক দিয়ে। যেমন আরেকটু অন্যভাবে যদি আমি এটাকে দেখি, যে এরকম একটি শেপ নিয়ে তার কালারটাকে আমি দিচ্ছি এটি স্টোকে একটি কালার দিয়ে দিচ্ছি, whatever it is, the pink color। এখন গুড, আমি চাচ্ছি সে এই অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে, মানে এই জায়গাকে বা এই সেন্টারকে কেন্দ্র করে সে কি হবে, সে
360 ডিগ্রিতে ঘুরে আসবে। এটিকে সিলেক্ট করছি, চলে যাচ্ছি রোটেটে। তারপর কি করছি আমি এখান থেকে এটিকে এখানে নিয়ে দেখাতে পারি, অথবা এখানে থাকা অবস্থায় অল্টারে ধরে ক্লিক, অল্টারে চেপে ধরে এখানে একটা ক্লিক, দেখুন তাকে দেখাচ্ছে সে। আমি চাচ্ছি এখানে 10 অথবা 7। এখন কি, এখন ভালোভাবে আরেকবার বোঝার চেষ্টা করুন। যদি আমি কপি দিই তাহলে কি হচ্ছে, অরিজিনাল এই যে শেপটা সে থাকবে এবং আরেকটা কপি হয়ে ঠিক তার পাশে তৈরি হবে এবং সেটি হবে 60 ডিগ্রি দূরে। আর যদি ওকে দিয়ে দিই তাহলে এটি 60 ডিগ্রি দূরে, দ্যাটস মিন 7 ডিগ্রি দূরে, 7 ডিগ্রি দূরে আইটি হয়ে যাবে, মানে এটি 7 ডিগ্রি হয়ে যাবে। যেমন এই যে এখন সে নিজেই 7 ডিগ্রি হয়ে গেছে। বাট আমি চাচ্ছি কপি হবে, প্রিভিউ কপি। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখি, ঠিক আছে, এটা এরকম হয়ে গেল। এই তো মোটামুটি এটি ছিল একটি বিষয় যে এরকমভাবে হয়েছে। আপনাদের তো বলাই হয়েছে যে আপনাদের যে ক্লাসের টপিকস আছে সেটি হচ্ছে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী যে কাজটি আপনাদের করতে হবে, রবির লোগো এবং কি ওয়াল ক্লক করতে হবে। সো ওয়াল ক্লকের ক্ষেত্রে কি হয়, আমাদের যে ডিজিটগুলো থাকে, যদি আমি এখানে একটু টাচি করি যে 1 2, এখানে 12-এর যে বিষয়টি থাকছে, আমি জাস্ট একটু রাফলি দেখাচ্ছি। আমি চাচ্ছি সে চতুর্দিক থেকে ঘুরে আসবে। সো রোটেট টুল নিয়ে আপনি এভাবে কাজটিকে শুরু করতে পারবেন বাসায়। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কত ডিগ্রি দূরে তাকে চাচ্ছেন। যদি 15 ডিগ্রি হয় তাহলে 15 ডিগ্রি ওকে দিয়ে কন্ট্রোল ডি প্রেস করুন। এখন এখানে 12টা রেখে আপনি এখানে 11 রাখেন, 10 রাখেন, আপনার যেটার প্রয়োজন সেটাকে রেখে তারপর টাইপ টুল দিয়ে আবার এখানে আমি চেঞ্জও করতে পারি। যেমন এখানে হচ্ছে 9, তারপর এটিকে আবার রোটেট করে দেওয়া যাবে এরকমভাবে। সো জাস্ট আমি এখানে টোটাল বিষয়টা করে দেখাবো না, কারণ তাহলে বিষয়টা একদম আপনারা জেনে যাচ্ছেন। সো প্রজেক্টটা নিজেকেই তৈরি করতে হবে, বাট আমি বেসিক বিষয়টি আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এভাবে আপনাকে কাজটি করতে হবে। হ্যাঁ, এখন এটি হচ্ছে ওয়াল ক্লকের বিষয় যে আমি ট্রান্সফর্ম দিয়ে এভাবে কাজ করতে পারছি রোটেটের দ্বারা। ওকে, তারপরে দেখুন আরেকটি বিষয় আছে যে স্কেল টুলটি আসলে কোথায় থেকে কাজ করে। এখানে স্কেল নামে যে অপশনটি আছে এটি তেমন প্রফেশনালি ইউজ খুব কমই হয়ে থাকে। তারপর এখানে আমি দেখছি যে আসলে স্কেল টুল দিয়ে কি করতে পারি আমরা। স্কেল টুল সিলেক্ট করে এরকম রেখে আমি একটু করতে পারি। এটা কালারটাকে চেঞ্জ করে ডিফারেন্ট একটা কালার দিচ্ছি। সরি, শেয়ার টুলের কথা বলছিলাম, স্কেল অ্যান্ড শেয়ার। এই যে এরকমভাবে মূলত স্কেল টুল যে আমি স্কেল টুলটি আগে শেষ করে আসি। স্কেল টুল কী করে, স্কেল টুল এরকমভাবে একটা বিষয়কে বড় করছে, ছোট করছে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে সে তাকে রিপ্লেস করছে। বাট এটা থেকে বেটার কাজ করে আসলে আমাদের যে শেয়ার টুল আছে সে। যেমন হ্যাঁ, এখানে আমি এরকম একটা বিষয়কে ওকে, এটি একটি বিষয় করা হয়েছে। সলিড কালারই থাকছে আপাতত এটা। ওকে, লেটস সি যে এরকম একটি বিষয় তৈরি করার পর আমরা এটিকে টেবিল হিসাবে ইউজ করতে পারি। যেমন
যদি এখানে লক্ষ্য করি, এরকম বিভিন্ন বেসিক বিষয় এটি পসিবল হয়েছে কিসের দ্বারা সেটি একটু ভালোভাবে দেখি। যে এখান থেকে আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল যে শেপ আছে সেখান থেকে একটি শেপ তৈরি করেছিলাম। তারপর আমাদের যে বিষয় রয়েছে এখানে স্কেল টুল দ্বারা আমরা জানি একটি বিষয় সেন্টারকে কেন্দ্র করে তাকে কি করা যায়, এরকম বড় ছোট বা এরকম বিভিন্ন শেপে আমরা তাকে করতে পারি। আচ্ছা, সেটি করার পর আমাদের ঠিক তার নিচে রয়েছে শেয়ার। সে কী করে, একটি বিষয়কে খুব সুন্দরভাবে এটিকে শুয়ে দেওয়ার মতো যে একটি বিষয়, যেমন বিভিন্ন বিষয় থাকে তাকে, বাট এটি একটু কনজারভেটিভ, একটু ইউজ করতে গেলে একটু সাবধান ইউজ করতে হবে। এই যে এরকমভাবে জাস্ট দেখুন, আমি জাস্ট মুভ টুল ধরে তাকে যেভাবে দিচ্ছি, যেমন এখন আমি এখানে তাকে চাচ্ছি রাখতে। ওকে, আর ইটস ডান। হ্যাঁ, এটিকে জাস্ট আমি স্কেল এবং শেয়ার টুলের দ্বারা রিফ্লেক্ট করে একটি পর্যায় বা একটি শেপকে একটি রিশেপ করে একটি বিষয় দেখানোর চেষ্টা করেছি। তারপর অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে আমাদের, যদি ড্রয়িং রুমে আমাদের যেরকম বিষয় থাকে, হ্যাঁ সেরকম জাস্ট, বা অনেক সময় আমরা বলে থাকি ছোট ছোট টেবিল বা চেয়ার ইত্যাদি ধরনের কোনো কিছু তৈরি করতে গেলে এই তো এরকমভাবে কাজটুকু হয়ে গেল। এটাকে আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি বেসিক বিষয় অ্যাপ্লাই করে আমরা একটা কিছু তৈরি করতে পারি। বাট এরকম, এটা তো জাস্ট একটি বেসিক বিষয়ের মধ্যে দেখানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আপনার প্রফেশনাল কোনো কাজ প্রয়োজন হতে পারে, সেখানে স্কেল করা বা শেয়ার করা, রোটেট করা এইসব বিষয় লাগবে, তখন আপনাকে এই বিষয়টুকু ইউজ করতে হবে। ওকে, আমরা দেখি আমাদের মডেলের পরবর্তী বিষয়টি কী আছে। এখানে রয়েছে duplicating object and control F, control B and control D transform again। এটি আমি অলরেডি দেখিয়েছি যে control D কি কাজ করছে। ওকে, ঠিক তার আগে রয়েছে control C, control F and control B। আচ্ছা, ভালো। আমি একটি শেপ আপনাদের এখান থেকে নিয়ে নিচ্ছি। এখানে জাস্ট একটি গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করলাম, সেখানে কালার দিয়ে দিচ্ছি এটিকে এবং এটি একটু হালকা দেওয়া যায়। ওকে, আমি তার ডাইমেনশনটাকেও চেঞ্জ করে নিলাম এরকমভাবে। এখন এটি একটি বিষয় আছে খুব ভালো। এখন কন্ট্রোল এফ অ্যান্ড কন্ট্রোল বি, এটির মানেটা কি? আমরা যারা মাল্টিমিডিয়াতে কাজ করেছি বা নর্মালি অডিও ভিডিওর বিষয়, তারা আমরা জানি কন্ট্রোল সি দ্যাটস মিন কপি অ্যান্ড কন্ট্রোল ভি এর মানে হচ্ছে পেস্ট করা। মানে একটি স্টোরেজ থেকে আরেকটি স্টোরেজে বা একটি মেমোরি থেকে আরেকটি মেমোরিতে গান বা বিভিন্ন বিষয় হোয়াট এভার আপনি কপি করে নিতে পারেন। তার জন্য আমরা কন্ট্রোল বি প্রেস করে থাকি, বাট এখানে বলা হয়েছে কন্ট্রোল এফ অ্যান্ড কন্ট্রোল বি। আমি এক কথায় বলবো কন্ট্রোল এফ মানে অবশ্যই পেস্ট করা, কন্ট্রোল দ্বারা পেস্ট এটা বোঝাচ্ছে, অ্যান্ড এফ দ্যাটস মিন পেস্ট অন দ্য ফন্ট, দ্যাটস মিন কন্ট্রোল এফ মানে ফন্টে পেস্ট হবে যে বিষয়টি আপনি পেস্ট কপি করেছেন। তো এটি একটি শেপ, আমি এখানে কি করতেছি কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ। আচ্ছা, যদি কন্ট্রোল ভি প্রেস করি দেখুন তো বিষয়টা কি হয়েছে, পেস্ট হয়েছে, বাট সে একটু দূরে গিয়ে পেস্ট হয়েছে। এটি হচ্ছে আমাদের মাল্টিমিডিয়াতে আমরা যে কপি পেস্ট করি সেটির কন্ট্রোল ভি।
বাট আমাদের এখানে মডিউলে বলা হয়েছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আচ্ছা, কন্ট্রোল এফ প্রেস করলাম, আমি কি আমার চোখে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি? হ্যাঁ, এখানে পার্থক্য হয়েছে, বাট আমি দেখতে পাচ্ছি না, বিকজ যে শেপটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করেছি সেই শেপটির সেম তার উপরে কি হচ্ছে, পেস্ট হচ্ছে। দ্যাটস মিন ফন্ট, মানে তার ফেসের সেম টু সেম তার মুখের উপরে আরেকটি মুখ পেস্ট হয়েছে, যার কারণে কি দেখা যাচ্ছে না পার্থক্যটাকে। যদি আমরা একটু এটিকে ছোট করি তাহলে হয়তো বা দেখতে পাবো। শিফট অ্যান্ড অল্টার ধরে যদি আমরা এই শেপটিকে ছোট্ট করে, তাহলে কি হচ্ছে, ভেতর থেকে আরেকটা শেপ বের হয়ে আসছে। বাট আমি তো ভেতরে আর কোনো শেপ বানাই নাই, একটা শেপকে তৈরি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করেছিলাম। এখন কি করেছি, শিফট অ্যান্ড অল্টার ধরে ট্রান্সফর্ম করে তাকে ছোট করেছি, তাই নয় কি? ওকে, তাহলে আমি কি বলছিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দ্যাটস মিন শেপ পেস্ট হচ্ছে কোথায়, ফন্ট, মানে একটি শেপের একদম ফন্টে তার উপরে। তখন তাকে আবার পার্থক্যটা দেখার জন্য ট্রান্সফর্ম করে তাকে ছোট করেছে। এখন দেখুন বিষয়টা কেমন মনে হচ্ছে, ম্যাটালিক একটা বিষয় কিন্তু এখানে বোঝাই যায় যে কি বলে এগুলোকে, বাটন বা বোতাম টাইপ যে বিষয়গুলো থাকে সেরকম দেখাচ্ছে। বাট এখানে কিন্তু তেমন কোনো কিছুই করা হয়নি, জাস্ট কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল এফ প্রেস করা হয়েছে। ঠিক তার পাশে আছে কন্ট্রোল বি। আচ্ছা, বি দ্যাটস মিন বিতে ব্যাক, মানে তার পেছনে, মানে ফন্ট তো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্যাটস মিন ফন্টে পেস্ট হচ্ছে, অ্যান্ড কন্ট্রোল বি দ্যাটস মিন তার পেস্ট হবে কোথায়, পেছনে। কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল বি, সেও পেস্ট হয়েছে বাট পেছনে, হ্যাঁ পেছনে পেস্ট হয়েছে। যদি আমরা তাকেও ছোট করি তাহলে দেখতে পারবো। এখন সে সবার পেছনে থাকার কারণে দেখা যাচ্ছে না, কারণ তার উপরে আরও দুইটা অবজেক্ট আছে যার কারণে তাদের কালার দেখা যাচ্ছে, বাট তাকে দেখা যাচ্ছে না। তাকে দেখতে হলে, এখন দেখুন তাকে আমরা দেখতে পাচ্ছি, মানে পরপর তিনটা বিষয়। এখন বিষয়টা দেখতে কেমন সুন্দর একটি অন্যরকম একটি বিষয় হয়েছে, বাট এটি পসিবল হয়েছে কীভাবে, যে অ্যাজ ইউজুয়াল শেপ, নর্মাল যে শেপ থাকে সেরকম আমি শেপ নিয়েছিলাম। তারপরে আমরা জানি কন্ট্রোল সি দ্যাটস মিন কপি, কন্ট্রোল এফ পেস্ট অন দ্য ফন্ট, দেখুন এখানে ডাবল হয়ে গেছে এখন। তারপরে কন্ট্রোল বি, এখন কি হয়েছে, তার পেছনে একটা পেস্ট হয়েছে, এই যে ঠিক তার পেছনে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি প্রেস করেছিলাম, তার পেছনে আরেকটা পেস্ট হয়ে গেছে, মানে কপি হয়ে নতুনভাবে আরেকটি তৈরি হয়েছে। এই হচ্ছে মোটামুটি আমাদের কন্ট্রোল এফ অ্যান্ড কন্ট্রোল বি তার বিষয়টি। এখন আমি বলছিলাম যে একটা অবজেক্টকে সেম টু সেম কপি করা যায় কিভাবে, কন্ট্রোল অ্যান্ড অল্টার ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে গেলে, খুব ভালো কথা। এখন লাস্ট সিলেক্ট করা হয়েছে কোন শেপটাকে, এটাকে কেন্দ্র করে আমি কি করেছি, কন্ট্রোলটা ধরে একটা কপি করছি, তাহলে আমার লাস্ট সিলেকশন কোনটা, এখন এটি। এখন এখানে বলা হয়েছে কন্ট্রোল ডি, দ্যাটস মিন যদি আমি কন্ট্রোল ডি প্রেস করে ধরে রাখি, দেখুন কি হয়েছে বিষয়টি, লাস্ট সিলেকশন ছিল এটি, এখন লাস্ট সিলেকশন কোনটা, এটা। এখন আবার কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে কি হয়েছে, আরেকটা পেস্ট। এখন লাস্ট সিলেকশন কোনটা, এটা, আবার ডি প্রেস করি, কন্ট্রোল ডি, এটা পেস্ট হচ্ছে। সো বিষয়টি হচ্ছে এরকম, লাস্ট অবজেক্ট যেটি আপনি সিলেক্ট রাখবেন সেটিকে কেন্দ্র করেই সে বারবার পুনরাবৃত্তি হবে। যেমন এখন কন্ট্রোল অল্টার ধরে এটিকে কপি করে নিচে নিয়ে আসলাম, সরি। এখন যদি আবার কন্ট্রোল ডি প্রেস করি তাহলে আমাদের লাস্ট সিলেকশন হচ্ছে এই চারটাকে সে বারবার পুনরাবৃত্তি করে যাবে, এই তো এরকমভাবে। সো এটি হচ্ছে একটি সিস্টেম যে আমরা কন্ট্রোল ডির দ্বারা একটি বিষয় তৈরি করার পর আমাকে কষ্ট করে বারবার এভাবে টেনে টেনে কপি করতে হচ্ছে না, জাস্ট একটি অবজেক্ট তৈরি করেছি খুব ভালো, তখন তাকে কি করছে, কন্ট্রোল অল্টার ধরে যেখানে খুশি কপি করে নিয়ে গেলাম, দেন কন্ট্রোল ডি প্রেস করছে, বাস এটি ডাবল হয়ে যাচ্ছে, একাধিক হয়ে যাচ্ছে। এখন এই সেম বিষয়টাই ছিল কোথায়, আমি যখন কি দেখিয়েছিলাম এখানে, অ্যাজ লাইক রবির লোগো। ওকে, আমি রবির লোগোর ব্যাপারে একটু জাস্ট দেখাই দিচ্ছি। পলিগনটাকে আমি যখন নিচ্ছি,
একটি পলিগন সিলেক্ট করলাম। আমরা জানি এখন পলিগন এখানে কয়টা, 1 2 3 4 5 6টা ট্রায়াঙ্গেল নিয়ে তৈরি হয় ডিফল্ট। এখন আপনার প্রশ্ন হচ্ছে এই ট্রায়াঙ্গেল কি কমানো যায় না বা বাড়ানো যায় না? হ্যাঁ, বাড়ানো যায়। তার জন্য আপনাকে যে কাজ করতে হবে, কিবোর্ড থেকে আপ অ্যারো অথবা ডাউন অ্যারোতে প্রেস করতে হবে। দেখুন আমি যখন কিবোর্ড থেকে ডাউন অ্যারোতে প্রেস করছি তখন অ্যাটলাস 3টি সাইডকে কেন্দ্র করে একটি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। হ্যাঁ, সেটি হয়েছে। এখন আমি শিফটে প্রেস করলে জানি যে কি হয়, একটা বিষয় কি হয়, তার অ্যালাইনমেন্টটা সমান হয়ে যায়। শিফটে প্রেস করেছি। এখন অ্যাজ ইউজুয়াল নর্মাল যে ট্রান্সফর্ম আছে আমরা সিলেক্ট করার পর এখানে চলে গিয়ে এটিকে জাস্ট এরকমভাবে কি করতেছি, আমি এখানে নিয়ে আসলাম এবং এইভাবে বাঁকা হয়ে যাচ্ছে। বাট আমার দরকার কি এটা একদম স্ট্রেট থাকবে, এই লাইনটা একদম এভাবে স্ট্রেট থাকবে। সেটি কিভাবে সম্ভব? আমাকে অবশ্যই শিফটে ধরতে হবে। ওকে, শিফটে ধরে কি করছে, এই যে এরকম শিফটে ধরার মাধ্যমে সে কি হচ্ছে, সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই তো এখন আমি তাকে একদম সমানভাবে সমান্তরাল করে নিলাম। তার আগে আমার আপনাদেরকে রবির লোগোটা দেখানোর প্রয়োজন ছিল, যে রবির লোগোর যে শেপ সেটি আসলে দেখতে কেমন। এখানে তো নেটের কানেকশনটা বিচ্ছিন্ন। রবির লোগোটি ওকে, নো প্রবলেম। আমি যদি শেপটি তৈরি করে ফেলি তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে রবির লোগোটা কেমন। আপনারা সকলেই জানেন রবির লোগো দেখতে কেমন। এখন আমি আগে শেপটুকু তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট এটি অলরেডি দিতে হবে সকলকেই। সো জাস্ট একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। রোটেট টুল দেখাচ্ছিলাম আজকে। চলে যাব আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে, একদম নিখুঁতভাবে অ্যাঙ্কর পয়েন্টের সেন্টারে গিয়ে কি করেছি, রোটেট টুল নিয়ে এখানে জাস্ট অল্টারে ধরে কি করতেছি, আমি ক্লিকটা করে ছেড়ে দেব। ওকে, এখন বিষয় হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আপনি কি চান। রবির লোগোর যে শেপটি হয়ে থাকে সেটি এখান থেকে শুরু করে এভাবে গিয়ে এভাবে শেষ হবে। তাহলে কি হবে, এখানে শেপ কয়টা? শেপ হচ্ছে 6টি শেপ, 6টা ট্রায়াঙ্গেল শেপ হবে রবির লোগোর জন্য। সো এখন সেটি কত ডিগ্রিতে ঘুরবে, সেটি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে শেপ কটা? 6টা। তো আমি এখানে একটি কাজ করতে পারি, 360 × 6 গুণন করতে ভাগ করতে পারি, তখন বের হয়ে আসবে কত, 60 ডিগ্রি করে আমার প্রত্যেকটা শেপকে রোটেট করতে হবে। ওকে, দেখি এখানে দিয়ে দিচ্ছি 60। ওকে, আমি এখান থেকে জানি কপি দিলে কি হবে, আরেকটা পুনরাবৃত্তি হবে, আর ওকে দিলে ওইটাই 60 ডিগ্রিতে রোটেট হয়ে যাবে। বাস, এই তো হয়ে গেল আমার মূল শেপের যে বিষয়টা। একটু আগে আমি বলছিলাম লাস্ট কপিকৃত বা সিলেকশনকৃত অংশটা কি হয়, বারবার পুনরাবৃত্তি হয়। এখন লাস্ট কপি হয়েছে আমার কোন শেপটি, এই শেপটি। এখন এটা আমার 6টা শেপ দরকার, কন্ট্রোল ডি প্রেস করি। এই তো আমার রবির শেপের ম্যাক্সিমাম চলে আসছে। এখন আমাকে জাস্ট এটিকে কি করতে হবে, এই যে এখানে যে শেপটি আছে এটিকে জাস্ট উপরের দিকে রিফ্লেক্ট করে দিতে হবে। যেমন এখান থেকে রিফ্লেক্ট রয়েছে, সেম এখানে আমি ক্লিক করছি, এখান থেকে জাস্ট হরিজন্টাল দেখাই দিচ্ছি। বাস, একদম রবির মতো হয়ে গেল। এখন ওকে দিয়ে দেবো, কারণ এটা আমার একটাই প্রয়োজন। ওকে, এ ছিল মোটামুটি রবির লোগোর শেপ। এখন একটু আগে আমি দেখিয়েছি কিভাবে গ্রেডিয়েন্ট সোয়াচের মধ্যে নিতে হয়। সো আই হোপ যে আপনারা পারবেন। যেখানে রবির লোগোর মধ্যে যে কালার অ্যাসাইন করা হয়েছে সেম কালার সেখানে আমি এখানে গ্রেডিয়েন্ট আকারে চাই প্রত্যেকটা জায়গাতেই, যেখানে যেখানে গ্রেডিয়েন্ট আছে। সো এভাবে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে, এটিকে এভাবে করে নিয়ে আসবেন। আমি যে শেপটুকু তৈরি করে দেখালাম, এবং ওয়াল ক্লক হচ্ছে আমাদের ক্লাস অ্যাসাইনমেন্ট, সেটি কীভাবে করতে হয় সেটিও দেখবেন। ওকে, হ্যাঁ, আমাদের আরও একটি বিষয় রয়ে গেছে এখানে, অবজেক্ট ইনক্রিমেন্ট
মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট, আসলে এটি কিভাবে কাজ করে অবজেক্ট মুভিং ইনক্রিমেন্ট একটু দেখি আমরা। যেমন এটি একটি শেপ, যখন আমরা কিবোর্ড থেকে রাইট অ্যারো বা লেফট অ্যারোতে প্রেস করি তখন সে এভাবে যাচ্ছে একটি নির্দিষ্ট গতিতে। এখন আপনি তো আমাকে প্রশ্ন করতে পারতেন যে স্যার এটি এভাবে গিয়ে যাচ্ছে কেন, এটা তো আরও দ্রুত যেতে পারতো বা আরও স্লো যেতে পারতো নাকি? হ্যাঁ, অবশ্যই পারতো। তাহলে এটিকে কিভাবে আমরা নিজের ইচ্ছা মতো তাকে পরিচালনা করতে পারি বা অবজেক্টকে কিভাবে আমরা নিজের মন মতো করে মুভ করতে পারি? তার জন্য যে কাজটি করতে হয়, আমাদেরকে চলে যেতে হবে প্রেফারেন্স নামে একটি অপশান আছে আমাদের। সেটি কোথায় আছে? কিবোর্ড ইনক্রিমেন্ট নামে যে পার্ট আছে, কন্ট্রোল কে প্রেস করলে দেখুন, কন্ট্রোল কে আমি যদি না বলি, আমাকে চলে যেতে হবে এডিট থেকে প্রেফারেন্স থেকে জেনারেল। সেখানে আছে জেনারেলের মধ্যে কিবোর্ড ইনক্রিমেন্ট, যেটি আমার একটি অবজেক্টকে মুভ করতে সাহায্য করে। এখানে আমি দিচ্ছি অ্যাজ লাইক 500 পিক্সেল, পিক্সেল। ওকে, এখন যখন আমি কিবোর্ড থেকে রাইট অ্যারোতে প্রেস করছি, দেখুন অ্যাট এ টাইম সে কী করছে, মুভ করছে কত, এই অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট, যেমন এখন এটাকে আমি রাখছি এখানে, সে মুভ করছে কত 500 পিক্সেল, দ্যাটস মিন এখানে চলে আসছে। যেমন আমি এটাকে কপি করে অল্টার ধরে এখানে এটি নিয়ে আসলাম। এখন কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে কী হয়েছে, যতটুকু দূরত্বে তাকে আমি কপি করছি সে অতটুকু দূর কী হচ্ছে, বারবার রিপ্লেস হচ্ছে। সো এটা কীভাবে সম্ভব হয়েছে আমাদের? খুব ইজি, কিবোর্ড ইনক্রিমেন্ট, যার দ্বারা আমরা একটি বিষয়কে নির্দিষ্ট পরিমাণ দূরত্বেও নিতে পারি। যেমন এখন সে 500 পিক্সেল মাঝখানে জায়গা রেখে দূরে চলে যাচ্ছে। এখন আমার দরকার অ্যাজ লাইক আরও কমানো, সেটা ধরি 100 পিক্সেল, এন্টার। এখন দেখুন সে 10 পিক্সেল, একবার যখন আমি কিবোর্ড থেকে প্রেস করছি তখন সে 10 পিক্সেল করে দূরে সরে যাচ্ছে, অবজেক্টকে 10 পিক্সেল দূরে মুভিং করাচ্ছে। এই হচ্ছে আমাদের মুভিং অবজেক্ট ইনক্রিমেন্ট ইউজিং অফসেট পাথ ডায়ালগ বক্স। ওকে, এটি হচ্ছে আমাদের আরেকটি বিষয় যে ডায়ালগস বক্স থেকে যে লক্ষ্য করুন মুভিং দ্য অবজেক্ট ইনক্রিমেন্ট কীভাবে হয় সেটি দেখালাম। এখন রয়েছে আমাদের ইউজিং দ্য অফসেট পাথ ইটস এ ডায়ালগ বক্স। হ্যাঁ, ডায়ালগস বক্স থেকে আমরা কীভাবে অফসেট পাথ তৈরি করতে পারি, তার আগে আমাকে অফসেট পাথের প্রয়োজনীয়তা বুঝতে হবে যে অফসেট পাথ কেন, এটি কীভাবে কাজ করে, কেন আমি এটা ইউজ করব। যেমন এখানে আমি একটি শেপ, মূলত প্রফেশনালি যদি আমি বলতে চাই, একটি বিজনেস কার্ড তৈরি করার পর তার মধ্যে অ্যাজ ইউজুয়াল কী থাকে, একটি বিজনেস কার্ড তৈরি করলে তার মধ্যে অনেক কিছু থাকে। যেহেতু আপনারা এখন ভিগেনার, ওই বিষয়গুলো বুঝবেন না এখন বললেও। নর্মালি একটি বিজনেস কার্ডের নির্দিষ্ট হাইট উইথ থাকে। এখন প্রশ্ন হচ্ছে বিজনেস কার্ডটি কী হয়? বিজনেস কার্ড মূলত প্রিন্ট আউট হয়। এখন প্রিন্ট আউট করতে গেলে কিছু বিষয় ম্যান্ডেটরি আছে যেগুলো একজন ডিজাইনারকে করে দিতে হয়, সেটা হচ্ছে ব্লিড মার্ক, সেফটি মার্ক ইত্যাদি ইত্যাদি। সো ওইগুলা যদি আপনি ইলাস্ট্রেটরে করতে যান তাহলে আপনাকে অফসেট পাথ সম্পর্কে অবগত থাকতে হবে। যেমন আমি একটু যদি রাফলি বলি যে আসলে তাহলে আপনাকে আমার ব্লিড দেখাতে হবে, অফসেট পাথ দেখাতে হবে, দেন ইউ ক্যান রিয়েলাইজ যে আসলে আপনি অফসেট পাথ বিষয়টা কী। আচ্ছা, আমি নর্মাল অ্যাজ ইউজুয়াল শেপের মধ্যে যদি বিষয়টি লক্ষ্য করি যে এটি একটি শেপ, খুব ভালো, আমি তাকে লাইন বরাবর রাখছি, এই শেপটি আছে। এখন আমার প্রয়োজন হলো তার ভেতরে 10 পিক্সেল বা 0.25 পিক্সেল ভেতরে সেম ধরনের আরেকটি শেপ আমি চাই। তখন কি করা যায়? তখন যে কাজটি করতে হয়, আমরা এখন প্রশ্ন হচ্ছে আপনি তো এভাবে কি করতে পারেন যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দ্যাটস মিন ফন্টে পেস্ট হয়েছে, তারপর ট্রান্সফর্ম করে ছোট করতে পারেন। হ্যাঁ, আপনি ছোট করছেন, হয়েছে, বাট আপনি কতটুকু তাকে ছোট করছেন সেটুকু আপনি মাপঝোঁক দিয়ে দেখতে পাচ্ছেন না বা দিতে পারছেন না ডায়ালগস বক্সে যে আমি এতটুকু ছোট তাকে চাচ্ছি। বাট এটিকে স্পেসিফিক করে দেওয়া যাবে ওই বক্সের মধ্যে যে আমি এত পিক্সেল তাকে ছোট চাচ্ছি বা এত পিক্সেল বড় চাচ্ছি। তখন আমাকে অফসেট পাথ ইউজ করতে হবে।
ওকে, সেটা তো একটি বিষয় হলো। আমি অফসেট পাথটিকে যদি আরেকটু অন্যভাবে বোঝাই, যেমন এখান থেকে আমি পেন্সিল টুল নিয়ে নিচ্ছি, এখানে আমি একটি বিষয় এভাবে ড্র করি, সরি, ওকে, এটা হচ্ছে একটি বিষয়। আমি এটা স্ট্রোকটাকে একটু মোটা করে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, আপনারা একটু বিষয়টা লক্ষ্য করুন যে আমি এটি একটি শেপ তৈরি করেছি ফ্রি ফর্ম, এখন এটাকে এখানে রাখছি। আমি আপনাদেরকে একটু আগে শিখিয়েছি যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর দ্বারা তার ফন্টে একটি পেস্ট হচ্ছে। এখন আমি আপনাকে বলছি যে আমার ভেতরে এই সেম শেপটাই চাই আর একটু ছোট করে। হ্যাঁ, সো আপনি বলতে পারেন যে এখন আমরা শিফট অ্যান্ড অল্টার ধরে এখান থেকে ট্রান্সফর্ম করে বিষয়টিকে ছোট করে নিচ্ছি, তাহলেই তো হয়ে যাচ্ছে। কিন্তু দেখুন তো এখানে কি হয়েছে, যে আপনি যখন ছোট করেছেন বাইরের অবজেক্টটা যেরকম ছিল সে এরকমভাবে হয়নি, তার প্রপোর্শনটা এখানে এই দিক দিয়ে নষ্ট হয়ে গেছে, এই দিক দিয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা এক্স্যাক্টলি এখান দিয়ে আসে নাই, তারপর এখান দিয়ে এভাবে হয় নাই। কেন হয় নাই? হ্যাঁ, এরকম কাজ যখন আমাদের লাগবে তখনই আমাদেরকে হেল্প নিতে হবে কিসের? অফসেট পাথ। অফসেট পাথ আছে কোথায়? শেপটিকে সিলেক্ট করে চলে যাচ্ছি কোথায়? অবজেক্ট, পাথ, অফসেট পাথ। সেখানে আমার প্রয়োজন মাইনাস, দ্যাটস মিন ভেতরের দিকে হলে অবশ্যই মাইনাস হবে, -10। আর একটু বেশি ছোট করা যায়, দেখুন আমি এখানে -20 দিচ্ছি, তাহলে হ্যাঁ ওকে দিয়ে দেব। আর যদি এখানে আমি প্লাস রাখতাম তাহলে কি হতো? বাইরের দিকে হতো, এই যে বাইরের দিকে বিষয়টা চলে গেছে, যেহেতু মাইনাস দেওয়া ছিল সে ভেতরের দিকে চলে এসছে। ওকে, তাহলে কি আমাদের কি পার্থক্যটা কি বোঝা গেছে যে আসলে আমাদের অফসেট পাথ কীভাবে কাজ করে? সেম শেপ, সেম কালার, সেম প্রপোর্শন, বাট তাকে আমি কি করেছি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে তার ফন্টে একটা পেস্ট করেছি, তারপরে ট্রান্সফর্ম দ্যাটস মিন আমরা ডাইরেক্ট সিলেকশন ধরে তাকে ক্লিক করে কি করেছি? শিফট অ্যান্ড অল্টার ধরে ছোট করেছি, বাট তার এদিক দিয়ে বিষয়টা নষ্ট হয়ে গেছে প্রপোর্শনটা। আমি চাচ্ছিলাম এটি একদম লাইন থেকে যেভাবে নামার দূরত্ব সেভাবে নামবে, অ্যাজ লাইক এটার মতো, বাট এটি হয়নি। কেন হয়নি? কারণ এটি যে ওয়েতে করা সে ওয়েতে এটি হবে না। এর জন্য আমাকে অবশ্যই অফসেট পাথের সাহায্য নিতে হবে, যেটি আমি চাচ্ছি সেটি হচ্ছে এটি চাচ্ছিলাম। সো এটির জন্য আমাকে কী করতে হবে? এটিকে সিলেক্ট রেখে কী করছি আমি? কোথায় চলে গেছি? অবজেক্ট, দেন পাথ, পাথ থেকে অফসেট পাথ, তখন মাইনাস হলে ভিতরের দিকে চলে আসবে, বাস আমাদের অবজেক্টটি সেম টু সেম হয়ে গেল যেরকম আমি চাচ্ছি। হ্যাঁ, ওকে দেওয়ার সাথে সাথে বিষয়টি হয়ে গেল। সো এই হচ্ছে মোটামুটি বিষয় যে অফসেট পাথ দ্বারা আমরা এভাবে একটি শেপ তার সেম প্রপোর্শনে তাকে ছোট এবং বড় করতে পারি। বাট এটি প্রফেশনাল কাজ আমরা দেখব যখন আমরা ইলাস্ট্রেটরে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে যাব, সেখানে সেফটি মার্ক এবং ব্লিড মার্ক নামে যে বিষয়গুলো আছে সেগুলো তৈরি করতে গিয়ে। ওকে, সো এই ছিল আমাদের মডিউলের আজকের টপিকস, যে ইউজিং অফসেট পাথ উইথ ডায়ালগস বক্স অ্যান্ড অবজেক্ট ইনক্রিমেন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট, কন্ট্রোল ভিতে ব্যাকে পেস্ট, কন্ট্রোল ডি পুনরায় বারবার বিষয়টা ট্রান্সফর্ম হচ্ছে এগেইন অ্যান্ড অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট দেখলাম। সব কিছু আমরা আজকে ভালোভাবে দেখার চেষ্টা করেছি। এখন সকলে যে ক্লাস অ্যাসাইনমেন্ট রয়েছে ডিয়ার স্টুডেন্ট, সকলে এটি ভালোভাবে করে নিয়ে আসবেন আজকে আলোচনার বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। সো আই হোপ যে সকলে প্রবলেমগুলো সলভ হবে অ্যান্ড সকলে ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর তো ভিডিওটা থাকছে, ভালোভাবে বাসায় ভিডিওটা ফলো করলে আই হোপ যে আপনারা এটি করতে পারবেন।